ফলতাতে ভারতীয় জনতা পার্টি প্রায় 72%-এর বেশি ভোট পেয়ে জিতল। সিপিএম কিছুটা ভোট বাড়িয়ে 19.5% পেয়ে সেকেন্ড হলো। আমাকে দেখিয়ে দাও তো একটা সিপিএমের লোকের গায়ে হাত পড়েছে, কেউ কারো গিয়ে মারপিট করতে গেছে, একদম করেনি। ভারতীয় জনতা পার্টি মুক্ত সমাজে বিশ্বাস করে, প্রত্যেকে তার রাজনীতি করবে এবং প্রত্যেকে রাজনীতির বাইরে তার যে সামাজিক জীবন সেটা যাপন করবে। এই জায়গা থেকে প্রথম সরেছিল সিপিএম। আপনি যদি সিপিএম না করেন আপনি তার শত্রু। এই যে কালচারটা, এটা তো তৃণমূল কংগ্রেস বন্ধ করার জন্য এসেছিল। দেখা গেল সেই কালচারটা আরও বেশি বাড়াতে শুরু করলো। কারণ একটাই, এই যে বললেন না 2011 সালে এই ঘটনা দেখা যায়নি কেন? যাদের বিরুদ্ধে জনরোষ হতো তাদেরই তো তৃণমূল কংগ্রেস নিজের পেটের মধ্যে ঢুকিয়ে দিল। আমি একটা কথা স্মরণ করিয়ে দিই বিমল দা, ধীরেন লেটকে দর্শকদের মনে থাকবে, 70 বছর বয়সী ধীরেন লেট, তাকে একেবারে গলায় জুতোর মালা পরিয়ে মুখে কালি লেপে কান ধরে উঠবস করে এটা বলানো হয়েছিল কার্যত মুচলেখা দেওয়ার মতন যে আমি জীবনে সিপিএম করব না। সেটাকেও কিন্তু তখন জনরোষ বলে একেবারে তৃণমূলের তরফে সামনে আনা হয়েছিল। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এবারে তৃণমূল কংগ্রেসের স্থানীয় পর্যায়ে কেউ পঞ্চায়েতের নেতা, কেউ পুরসভার কাউন্সিলর, তারা গিয়ে কান ধরে বলছেন এ কাজ আর করবো না। কেউ টাকা নিয়েছিলেন ফেরত দিয়ে দিচ্ছেন। এই ঘটনাগুলো তোমাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমি দেখতে পাচ্ছি। আমার কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে নেতারা সরকার চালিয়েছেন বলে বড়াই করেন, আমার একটাই প্রশ্ন যে সরকার চালাতে গেলে এরকম ঘুষ নিতে হয়? আপনারা ঘুষ নিয়েছেন, আপনারা গোটা সরকারি ব্যবস্থাটাকে একটা ঘুষের ব্যবস্থায় পরিণত করেছেন। এখানকার মহিলারা প্রশ্ন করছে যে একটি মেয়ে, ডাক্তার মেয়ে রেপ হয়ে মারা গেল, তার ডেড বডিটা পোড়ানোর কাজে কে সাহায্য করেছিল? আবার তদন্ত শুরু হয়েছে, আবার ধরা পড়তে হবে, কিচ্ছু করার নেই। আর সবচেয়ে বড় কথা, এই তথাকথিত ডায়মন্ড হারবার মডেল, যেখানে মানুষকে ভোট দিতে গিয়ে মানুষকে মার খেতে হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে তার স্ত্রী তার বাচ্চাদের নিয়ে চলে এসেছিল, তার হাজব্যান্ডকে ডায়মন্ড হারবারে পিটিয়ে মেরেছিল তৃণমূলের গুন্ডারা। ফলে এরা করেনি হেন কাজ নেই। এদের সামনের সারিতে কারা ছিল? জাহাঙ্গীর। সামনের সারিতে কারা ছিল? শওকত মোল্লা। এদের কোন সিকিউরিটি দেওয়া হয়েছিল? Z++ মনে হচ্ছে। এবারে তো মমতা ব্যানার্জি বলেছিলেন দরকার হলে আমার সিকিউরিটি আমি শওকতকে দিয়ে দেবো, শওকত যেন সিকিউরিটির বাইরে না থাকে। আর এই তথাকথিত এঁচড়ে পাকা ভাইপো, এনার কটা সিকিউরিটি থাকতো? এনার 100, 200, 300, 400 কটা গাড়ি থাকতো, কত পুলিশ থাকতো কেউ জানে না। সেই টাকাগুলো আমাদের পয়সা থেকেই যেত। মানুষের করের টাকায় যে রাষ্ট্র চলে, তার টাকায় যে চলতো এটা। আমার কথা একটু আগে প্রতীক যেটা বলল, একজন রিক্সা চালক, একজন অটো চালক, তাদের সম্মান আছে, তারা খেটে খায়। একজন হকার, তারও সম্মান আছে, খেটে খায়। কিন্তু আজকে তৃণমূলকে সম্মান দিচ্ছে না কেন? কারণ এরা চুরি করে খেয়েছে, এরা কয়লা চুরি করেছে, এরা বালি চুরি করেছে, গোটা পশ্চিম বাংলাকে চোরের রাজত্বে পরিণত করেছে। শুধু তাই নয়, এটা সকলে জানে যে যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্য রাজ্য মন্ত্রিসভা প্রস্তাব পাস করেছে। তাদের বাঁচানোর জন্য রাজ্য সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা দিয়ে উকিল নিয়োগ করেছে, যাতে তাদের চাকরি চলে না যায়, যাতে সিবিআই তদন্ত আটকানো যায়। এটা তো স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে এরা চোর, এরা চুরিটাকে একটা শিল্পে পরিণত করেছে। মানুষের আক্রোশ হবে না? তারপরেও আবার আমি বলছি, এখানে তৃণমূলের প্রতিনিধি যাই বলুন, আমাদের দায়িত্ব একটা শাসক দল হিসেবে এই ঘটনা যাতে না ঘটে আমরা সেই চেষ্টা করব। একা প্রশাসন পারে না। আমি আবার বলছি, 2021 সালে প্রশাসনকে সামনে রেখে তৃণমূলের নেতারা যে গোটা পশ্চিমবঙ্গের জঙ্গলের রাজত্ব কায়েম করেছিল, আমাদের শয়ে শয়ে কর্মী শেষ হয়ে গিয়েছিল। চাকরিহারাদের কথা বলছিলেন বিমল দা, সেই জায়গা থেকে মনে পড়ে যাচ্ছে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যখন আন্দোলন করছিলেন, তাদের পেটে তো আগে লাথি পড়েই ছিল, কারণ তাদের চাকরিটা চলে গেছিল এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে, যেটা একেবারে আদালত সামনে তুলে ধরেছিল। তারপর তাদেরকে বুকেও লাথি মারা হয়েছিল। সেই দিনটার কথা কিন্তু আমাদের মনে পড়ে যাচ্ছে। অর্থাৎ মানে অনির্বাণ, রাজনীতি এমনই না, ইতিহাসগুলো ভীষণভাবে ঘুরে ফিরে আসে। আমার মনে হয় সেটা সবারই মনে রাখা দরকার। এখানে এই তিনজন বাইক চাপানো বিমলদা বলছিলেন যে দিলীপ ঘোষ যখন হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন, ওটা নিশ্চয়ই খুব আইনি কাজ ছিল না। আশা করি সেটাকেও বিমলদা বলবেন। আর দ্বিতীয় কথা, এখানে তৃণমূলের প্রতি এত রাগ, বিমলদা নিশ্চয়ই বিরোধী রাজনৈতিক দল করেন, নিশ্চয়ই রাগ থাকবে। একটু মনে করিয়ে দিই, বর্তমানে যে কজন মন্ত্রী, এখন অবধি মন্ত্রিসভাই গঠন করতে পারেননি, যে কজন রয়েছেন, মুখ্যমন্ত্রী তো নিজে তৃণমূল ছিলেন বটেই, নিশীথ প্রামাণিক তিনিও তৃণমূল ছিলেন।
আজকে যদি বিজেপির দলের বড় নেতাদের তৃণমূল দেখা দলটা যায়, আগে কংগ্রেস শেষ ছিল, করতে, আর হ্যাঁ পেছনে নিশ্চয়ই গেলে ছিল, অনেক কিছু তো নিশ্চয়ই পেছনে ছিল, যেতে হ্যাঁ হবে। যদি যে তৃণমূল কংগ্রেসকে ভেঙে তারপরে কিভাবে তৃণমূল কংগ্রেস হলো এই ইতিহাসটা মনে করা দরকার। কংগ্রেস, নকশাল, সিপিএম সব। তৃণমূল যদি এত খারাপ হয়ে থাকবে তাহলে তৃণমূলের থেকে তো নেতা নেওয়ার কি দরকার? সিপিএম যদি এত খারাপ হয়ে থাকবে, শঙ্কর ঘোষ, খগেন মুর্মু, তাদের নেওয়ার কি দরকার? কথাটা হচ্ছে যে এখন তৃণমূলের বিরোধিতা করবেন বলে চোরের কথা বলছেন, খুব ভালো কথা। না আমি বলছি দল ভাঙানোর কথা কি তৃণমূল কংগ্রেসের মুখে শোভা পায়? মুর্শিদাবাদে কার্যত জেলা পরিষদ ঝেঁটিয়ে একেবারে কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেস নিয়েছিল। একদম ঠিক, এবং সেই অভিযোগটা যার বিরুদ্ধে করা হতো তার নাম শুভেন্দু অধিকারী। তুমি ওই সময়টা আর্কাইভটা খোলো, আমি বলছি তো একেবারে সম্পূর্ণ এটাও শুভেন্দু অধিকারীর বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের নেত্রীর নির্দেশে তিনি করেছিলেন এই কাজটা করতে। দলনেত্রী তখন বলেছিলেন, এটা শুভেন্দু অধিকারী নিজে বলেছেন। সেই বাইকটা তুমি দেখিয়ে দিও। এবার কথাটা হচ্ছে যে কেউ নির্দেশ দিল এবং সে করে নিল। এবার সে তো অবোধ শিশু নয়, কেউ নির্বোধ অবোধ শিশু নয়, অনেকগুলো মন্ত্রক নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, সবই নিয়েছেন। এবার নির্দেশ মোতাবেক করলাম, আমার তাহলে কোনো দায় নেই। এবার যদি কেউ কোনোদিন ধরে নাও একটি খারাপ কাজ করে বলে যে আমাকে শুভ্র নির্দেশ দিয়েছিল, তুমি মেনে নেবে তো? নিশ্চয়ই সেটা তুমি মেনে নেবে না। না আমি বলছি তুমি যেগুলো বলছো, হ্যাঁ আমি বলছি তুমি যেগুলো দলের মুখপাত্র হিসেবে যেগুলো বলছো প্রত্যেকটা তুমি বিশ্বাস করো তো? তুমি তো দলের একটা অনুশাসন মেনে করছো যে দলের নির্দেশ দলকে ডিফেন্ড করতে হবে, এটাই তো দলের মুখপাত্রের এবং দলীয় কর্মীর কাজ। ঠিক, আমি দায়িত্ব নিয়ে এটাও বলছি যে বিমলদা পুরোটা বলছেন, ইন্টারাপ্ট করছো না। আমি বলতে গেলে 4 বার ইন্টারাপ্ট করছো, এটা করো না। কথাটা হচ্ছে চোর চোরের কথা উঠছে। দেখো রাজনৈতিকভাবে বিরোধিতা কেউ করবেন, এখানে বলছেন সাধারণ মানুষ গিয়ে বলেছেন, আমরা বলছি এটা সম্পূর্ণ বিজেপির সংগঠিত কাজ হয়েছে। এই কাজ তারা বিভিন্ন দিকে করছে, আগামীতেও করবে, কিন্তু আমরা প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রাস্তায় নেমেই লড়বো। আমাদের এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। শুধু একটাই কথা বলবো, শুভেন্দু অধিকারীকে প্রথম প্রেস কনফারেন্স করে চোর শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, আমরা কেউ বলিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।